নমস্কার, আপনারা দেখছেন সিএন। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি। প্রত্যেক দিনের মতোই আজকে রাতের এই বিগ স্টোরি কোনো সাধারণ খবরের কিন্তু বুলেটিন নয়। আজকে আমরা কথা বলবো ভারতের লোকসভায় সদ্য পেশ হওয়া ঐতিহাসিক পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, যাকে কেন্দ্র করে ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া সবচেয়ে বড় রাজনৈতিক এবং সামাজিক ভূমিকম্পের এক চাঞ্চল্যকর ব্যবচ্ছেদ। আজ ভারতের সংসদে পেশ হলো সেই ঐতিহাসিক আইন যা প্রশ্নপত্র বিক্রির কোটিপতি মাফিয়া সিন্ডিকেটের জন্য এক নজিরবিহীন মৃত্যু পরোয়ানা। জালিয়াতি করলেই সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু যে বিল পেশ হওয়ার পর দেশের কোটি কোটি ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটার কথা ছিল, সেই বিলকে কেন্দ্র করেই আজ রণক্ষেত্র ভারতের সর্বোচ্চ সংসদীয় ভবন। গত কয়েক বছর ধরেই দেশের মেধাবী তরুণ তরুণীরা এবং তাদের ঘাম রক্ত করে জল করা মা বাবার চোখ, যেখান থেকে লাগাতার জল ঝরেছিল, রাজপথে যে ক্ষোভের দাবানল জ্বলে উঠেছিল, আজ তা এসে ঠেকেছে সংসদীয় মহাসংঘাতে। দিল্লির বুকে কাঁপানো যন্তর মন্তরের সেই মোড় থেকে টানা 36 দিনের রক্ত জল করা ঐতিহাসিক অবস্থান বিক্ষোভের পর আজ অবশেষে তাঁবু গোটাচ্ছে জেন জি আন্দোলন। তারা ইতিমধ্যে প্রত্যাহার করেছেন তরুণদের প্রতিনিধি সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি, কারণ কেন্দ্র নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ইতিবাচক আলোচনার পর ককরোচ জনতা পার্টি আন্দোলন স্থগিত রাখলেও দেওয়া প্রতিশ্রুতি যেন রক্ষা করা হয় সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা পশ্চিমবঙ্গ এবং বিহারের প্রধানমন্ত্রীদের নির্দিষ্ট বক্তব্য উদ্ধৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে আন্দোলনের মূল দাবিগুলোকে পুনরুজ্জীবিত করেছে। একই সঙ্গে রাজপথে টানা আন্দোলনে অংশ নেওয়া ছাত্র এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত ক্রিমিনাল কেস অবিলম্বে প্রত্যাহারের এই আর্জি জানিয়েছে। একদিকে শিক্ষামন্ত্রীর ইস্তফা থেকে শুরু করে এনটিএর দুর্নীতির অক্ষ ভেঙে চুরমার করার পর সংসদে এসেছে এই কড়া বিল, কিন্তু আসল বিস্ফোরণটা ঘটেছে অন্য জায়গায়। রাজপথের যে আগুন আজ আপাত শান্ত হয়েছে, সেই আগুনের শিখা গিয়ে পৌঁছেছে সংসদে। শাসক এবং বিরোধী পক্ষের চরম সংঘাত, উত্তপ্ত বাক্যবাণ এবং মল্লযুদ্ধের মতন পরিস্থিতিতে আজ স্তম্ভিত গোটা দেশ। একদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে ইতিহাস গড়ার দাবি নিয়ে সরকার যখন বিল আনছে, অন্যদিকে বিরোধী সংসদে তীব্র হট্টগোল হই হট্টগোল করে স্তব্ধ করে দিচ্ছে পুরো অধিবেশন। 36 দিনে এই দিল্লির হাড় কাঁপানো রোদে রাজপথে বসে থাকা তরুণদের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। নিট ইউজি থেকে শুরু করে ইউজিসি, নেট, এসএসসি একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ডার্ক ওয়েব এবং সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার মাফিয়া সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু প্রশ্ন ঠিক এখানে, রাজপথ সাংসদ যে রাজপথ তা শান্ত হলেও সংসদ ভবন তা কেন হচ্ছে রণক্ষেত্র? আজ লোকসভায় যখন কেন্দ্রীয় পার্সোনাল এবং কর্মী বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দেশের সর্বকালের সবচেয়ে কড়া প্রশ্নভাস বিরোধী বিল পেশ করছেন, তখনই বিরোধীরা কেন তা রুখতে ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন? বারবার কেন স্তব্ধ করতে হলো দেশের সর্বোচ্চ সংসদীয় অধিবেশন? দেখুন, একেবারে সঠিক প্রশ্ন, যে প্রশ্নের জায়গা আসছে, কেন এই অচলাবস্থা? সরকার বলছে তারা ছাত্রদের দাবি মেনে সবচেয়ে কঠোর বিল পাশ করাতে চায়, আর বিরোধী কংগ্রেস, তৃণমূল এছাড়াও জোটের যে দাবি, আইনের দোহাই দিয়ে সরকার তাদের দুর্নীতি আর ছাত্রদের ওপর চলা বর্বরোচিত পুলিশি লাঠিচার্জের জবাবদিহি থেকে পালাতে পারছে না। কিন্তু এই মল্লযুদ্ধের মাঝে পড়ে আটকে যাচ্ছে দেশের কোটিরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ, তাই নয় কি? খুব স্বাভাবিক। ভাবুন একবার, মানে একেবারে তার গভীরে গিয়ে ভাবুন, যেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি যেমনটা বলছিলেন আজকে সংসদে, তার বক্তব্য সামনে নিয়ে এসে আজকে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। এদিকে বহুল আলোচিত নজিরবিহীন এই পাবলিক এক্সামিনেশন অর্থাৎ প্রিভেনশন অফ আনফেয়ার মিনস, এই যে অ্যামেন্ডমেন্ট, কেন এই বিল পাশ হলে কেঁপে উঠবে প্রশ্ন বিক্রির কালো চক্রের কোটিপতি মাফিয়ারা? 2024 সাল প্রথম যে মূল আইনটি তৈরি হয়েছিল, তাতে কিছু ফাঁকফোকর থেকে গিয়েছিল। অপরাধীরা আইনি মারপ্যাচে জামিন পেয়ে যেত। তদন্ত চলেছে বছরের পর বছর, কিন্তু 2026 সালের এই সংশোধনী বিল কোনো সাধারণ আইন নয়।
এটি দুর্নীতির সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের সরাসরি এক মৃত্যু পরোয়ানা। 2024 সালের মূল আইনে সাধারণ প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির ক্ষেত্রে যেখানে 3 থেকে 5 বছরের জেল আর 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান ছিল, নতুন বিলে তা বাড়িয়ে 5 থেকে 10 বছর কঠোর কারাদণ্ড রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কড়া নিদান দেওয়া হয়েছে। সেটা কোচিং সেন্টার হোক কিংবা মাফিয়া গ্যাংয়ের মতন সংগঠিত অপরাধের ক্ষেত্রে যেখানে আগে 1 কোটি টাকা জরিমানা এবং 7 থেকে 10 বছরের জেল হতো, সেখানে প্রস্তাবিত বিলে দেখা যাচ্ছে সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, পাশাপাশি 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থা। এছাড়াও আগে তদন্তের কোনো নির্দিষ্ট বাধ্যতামূলক সময়সীমা না থাকলেও এখন অভিযোগ দায়েরের সর্বোচ্চ 2 মাস বা 60 দিনের মধ্যে তদন্ত শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিচারে গতি আনতে প্রতিটি রাজ্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে দৈনিক শুনানির মাধ্যমে 3 মাসের মধ্যে রায় প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা আগে সাধারণ আদালতে বছরের পর বছর ঝুলে থাকত। এমনকি অপরাধীরা তারা অসৎ উপায়ে অর্জিত সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করার কঠোর আইনি অধিকারেও যুক্ত করা হয়েছে যুগান্তকারী সংশোধনীতে। ভেবে দেখুন, একবার চিন্তা করুন কতটা ভয়ঙ্কর এবং কঠোর হতে চলেছে এই আইন। এতদিন প্রশ্ন ফাঁস হলে তদন্তকারী সংস্থা তদন্ত করতেই ওই মোটামুটি 2-3 বছর সময় লাগিয়ে দিত, আর বিচার শেষ হতে হতে তো 10 বছর পার হয়ে যেত। ততদিনে অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার নতুন কোচিং সেন্টার খুলে বসত। কিন্তু নতুন এই প্রস্তাবিত বিলে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, সঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্ট চার্জশিট পাওয়ার পর প্রতিদিন শুনানি করে 3 মাসের মধ্যে জেল জরিমানা চূড়ান্ত রায় দেবে। অর্থাৎ অপরাধ করার মাত্র 5 মাসের মধ্যে সশ্রম কারাদণ্ড সঙ্গে 10 কোটি টাকার চরম আর্থিক ধ্বংস নিশ্চিত। দেখুন, আজকের সরকারের এই রূপান্তরের পেছনে এটাতে কিন্তু কোনো দয়া বা রাজনৈতিক খামখেয়ালিপনা নেই। এই সিদ্ধান্ত সরকারকে নিতে বাধ্য করেছে এদেশের ছাত্র সমাজ, সঙ্গে যুব শক্তি, যারা দীর্ঘ আন্দোলন এবং রক্ত ঝরা সংগ্রাম করছে। ভারতের বুকে প্রশ্ন ফাঁস, নিয়োগ দুর্নীতি যে ইতিহাস, তা তো নতুন নয়। আজকের এই বিশ্লেষণটা খুব ইম্পর্টেন্ট, যেটা রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক আমাদেরকে টেলিফোনিক সাক্ষাৎকার দিচ্ছে। শুনুন তার বক্তব্য। আইন পাস হলে তাহলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বে আজকে যারা ছাত্রদের মাঝখানে মুখোশ পড়ে গিয়ে আন্দোলন করছেন, আন্দোলনকে সমর্থন করছেন। আমি কেন বলছি, 1994 সালে এই ধরনেরই একটি প্রশ্ন ফাঁস বিরোধী আইন পাস করতে গিয়ে তৎকালীন এসপির মুলায়ম সিং যাদব বাধা দিয়ে আইনটাকে বিফল করে দিয়েছিল। আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান, এখনো পর্যন্ত পরিসংখ্যান বলছে লাস্ট 50 বছরে সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হয়েছে আজকের আন্দোলনের সবচেয়ে বড় মুখ কংগ্রেসের সময়। দ্বিতীয় এদের শরিক পাঞ্জাব। তৃতীয়, আপনারা জানেন প্রশ্ন ফাঁসের রাজধানী বলা হয় কাকে? কংগ্রেস চালিত রাজস্থানকে। তাদের কোটা তৈরি হয়েছে, কোটা যে কোচিং সেন্টারটা প্রশ্ন ফাঁসের উপরে তখন। চতুর্থ, কারা সমর্থন করছেন? মমতা। যে মমতার 15 বছরে প্রতি বছর 6 ছক্কা মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, 6টাতেই। তারপরে কনস্টেবলের চাকরির পরীক্ষা পানের দোকানে বিক্রি হচ্ছে প্রশ্ন। এই যে যারা আন্দোলনে পুরোধায় আজকে সমর্থন করছে পলিটিক্যাল পার্টির নেতারা, তাদের ইন্টারেস্টের জায়গাটা কোথায় বুঝতে পারছেন? ছাত্রদের উস্কে নিয়ে সরকারকে ফেলে দেওয়ার আন্তর্জাতিক একটা চক্র যেমন তারা তৈরি করছে, আবার আইনটা পাস হলে যে তাদের গলায় ফাঁস হয়ে দাঁড়াবে, তাদের রাজ্যগুলোতে সবচেয়ে বেশি স্ক্যাম। ধরুন আপের শিক্ষামন্ত্রী ধরা পড়বে, প্রথমেই ধরা পড়বে এই আইনটা পাস হলে। মানে এই ধরনের সংস্কার আইন তাদের কিন্তু প্রায় রব, ঠিক যেমন এফডিআর পাস হলে পরে তাদের ভয়। তো এই জায়গায় পর্যবেক্ষণটা আপনারা বুঝতে পারলেন। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই কাঁপানো দিনগুলো। একবার চোখ তো অ্যাটলিস্ট বুলিয়ে নিতেই হবে আপনাদেরকে। আমি পুরনো সেই ইতিহাসে ফিরে যাই। 2018 এসএসসি সিজিএল আন্দোলন মনে আছে আপনাদের? দিল্লির সিজিও কমপ্লেক্সে হাজার হাজার তরুণ রাত জেগে -ডিগ্রি বা তীব্র ঠান্ডার তোয়াক্কা না করে টানা বিক্ষোভ দেখিয়েছিল। সরকারের ওপর এতটাই চাপ তৈরি হয় যে কেন্দ্র সিবিআই তদন্ত দিতে বাধ্য হয়। 2018 সিবিএসই হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস। দশম এবং দ্বাদশ এই যে প্রশ্ন, যেটা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যার প্রতিবাদে লাখো লাখো অভিভাবক এবং ছাত্ররা রাজপথে নেমে আন্দোলন করেছে। মধ্যপ্রদেশের সেই চাঞ্চল্যকর
ব্যাপক কেলেঙ্কারি, প্রবেশিকা এবং নিয়োগ পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী বসানো, কোটি কোটি টাকার লেনদেন, এক ভয়াবহ অন্ধকার সাম্রাজ্য উন্মোচিত হয়ে যায়, যার সাথে একাধিক রহস্যময় মৃত্যুর ঘটনাও ঘটেছিল। রাজস্থানের রিট অর্থাৎ REET, এই যে পরীক্ষা কেলেঙ্কারি, শিক্ষকদের প্রশ্ন ফাঁসে রাজস্থান জুড়ে গণবিক্ষোভ তৈরি হয়, রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। 2024-এ নেট ইউজি এবং ইউজিসি নেট মহা কেলেঙ্কারি, ডার্ক ওয়েব এবং টেলিগ্রাম চ্যানেলে লাখ লাখ টাকায় বিকিয়ে গিয়েছিল সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকার প্রশ্নপত্র। সুপ্রিম কোর্টের নজিরবিহীন হস্তক্ষেপ, NTA প্রধানের অপসারণ, দেশের বুকে ছাত্র অসন্তোষের সর্বোচ্চ বিস্ফোরণ ঘটে। আর এই সমস্ত ঐতিহাসিক আন্দোলনের সবচেয়ে বড় এবং সুসংগঠিত রূপ ছিল 20 জুন থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা CJP'র এই যন্তর মন্তরে টানা 36 দিনের প্রতিবাদ বিক্ষোভ। দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠি চালিয়েছে, জল কামান সেটার প্রয়োগ হয়েছে, কিন্তু যারা ছাত্র তারা তো আর সরে আসেননি। অবশেষে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্র সমস্ত তাদের দাবি মেনে নিয়েছে এবং এই দাবি মানার পেছনে যেটা সব থেকে তাৎপর্য রাখে তা হচ্ছে এই আন্দোলনের পেছনে দেশ বিরোধী বিভিন্ন সংগঠন বা দেশের যারা বিরুদ্ধাচরণ করবে সেই সমস্ত শক্তি পেছনে চলে আসায় অবশেষে নতি স্বীকার করে শিক্ষামন্ত্রী তিনি নিজে এই জায়গাকে কোট করে নিয়ে এসে তিনি পদত্যাগ করেছেন। ধর্মেন্দ্র প্রধানের পদে থাকার নৈতিক অধিকার নেই বলে তার ইস্তফা দাবি করেছিলেন ছাত্ররা। আজ ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, অতিরিক্ত দায়িত্বে এসছেন প্রহ্লাদ যোশী। দুর্নীতির আঁকড়া হয়ে ওঠা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA-র 47 জন শীর্ষ কর্মকর্তাকে একযোগে বরখাস্ত করা হয়েছে। প্রশ্নফাঁস রুখতে অবিলম্বে সংসদে 50 লক্ষ থেকে 10 কোটি টাকার কঠোরতম এই শাস্তির বিধান এবং নন্দন নীলেকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠনের নির্দেশ। JP নাড্ডা, জিতেন্দ্র সিং এদের সাথে বৈঠকের পর আন্দোলনকারী ছাত্র নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা তারা ঘোষণা করেছেন সরকার আমাদের সমস্ত দাবি মেনে নিয়ে ঐতিহাসিক বিল এনেছে, তাই আমাদের 36 দিনের অবস্থান আপাত সমাপ্ত। আমি আবারও প্রশ্ন রাখি জায়গায়, শুধু কি আইন দিয়েই সব বন্ধ করা সম্ভব? উত্তর আপনারা বলবেন কোনোভাবেই না। যতক্ষণ না পর্যন্ত আমাদের পরীক্ষা গ্রহণের পুরনো ঢিলেঢালা প্রযুক্তি বা পদ্ধতি বদলাবে ততক্ষণ দুর্নীতির ফাঁক থেকে যাবে। আর তাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার অফিসিয়াল ফেসবুকে যে বক্তব্য সামনে এনেছেন, ঐতিহাসিক যে ঘোষণা করেছেন, ভারতের সর্বভারতীয় পরীক্ষার পদ্ধতির যে প্রযুক্তি চরমতম স্তরে সুরক্ষিত করতেই তাই গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স। আর এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন কে? ভারতের তথ্য প্রযুক্তি জগতের প্রবাদ পুরুষ, আধার কার্ড ব্যবস্থার মূল রূপকার নন্দন নীলেকানি। নন্দন নীলেকানি নেতৃত্বাধীন প্যানেল কোনো সাধারণ কমিটি নয়। এই টাস্ক ফোর্স ভারতের পরীক্ষা ব্যবস্থায় আনবে ডিজিটাল বিপ্লব। পেপার ভিত্তিক শারীরিক প্রশ্নপত্রের দিন শেষ হতে চলেছে। এবার ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI দ্বারা পরিচালন, এনক্রিপ্টেড প্রশ্নপত্র যা পরীক্ষার মাত্র 10 মিনিট আগে বায়োমেট্রিক এবং ডিজিটাল কির মাধ্যমে সরাসরি কেন্দ্রগুলিতে আনলক হবে। থাকবে র্যান্ডমাইজড কোয়েশ্চেন ব্যাংক, সঙ্গে ফেসিয়াল রেকগনিশন নজরদারি। মানুষের কোনো ছোঁয়া ছাড়াই ডিজিটাল সিকিউরিটির মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করাই নন্দন নীলেকানির মূল লক্ষ্য। একদম শেষ লগ্নে আজকে আমরা আমাদের কয়েকটা সোজা এবং কার্যত বিস্ফোরক প্রশ্ন যা রাজনৈতিক মহলের সামনে আনা খুব দরকার। যদি প্রশ্ন নম্বর 1 আমরা করি তা হচ্ছে সরকারের এই বিল পেশের পর বিরোধীরা কেন সংসদে হইহট্টগোল করে অধিবেশন বারবার মুলতবি করে দিচ্ছে? তবে কি সরকারের এই মাস্টার স্ট্রোকে বিরোধী পক্ষ আজ দিশেহারা? কেন দিশেহারা? কিসের ভয় তাদের? আজকে এই প্রশ্ন থাকছে। যে প্রশ্নভাস বিরোধী করা আইনের দাবি ছাত্ররা তুলেছিল, সরকার যখন সেই বিল সংসদে নিয়ে আসছে তখন বিলে বাধা সৃষ্টি করা হচ্ছে কেন? বিরোধীদের ভূমিকা কি আজ প্রশ্নচিহ্নের মুখে পড়ছে না? দ্বিতীয় প্রশ্ন, সরকারের এই বিল পাশ হলে সত্যিই বদলাবে দেশের পরীক্ষা পদ্ধতি? সত্যি কি বিচার পাবে লাখ লাখ দরিদ্র মধ্যবিত্ত ঘরের
মেধাবী পরীক্ষার্থী? দেখুন, এই প্রশ্নগুলোর না তাৎপর্য রয়েছে মারাত্মক, কিন্তু আমাদের প্রশ্ন, সরকার যখনই কোনো পদক্ষেপ করে, যখনই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, তখন রাজনীতির জন্য কেন বারবার প্রশ্ন তৈরি হয়ে বিরোধী পক্ষ এককাট্টা হয়ে, সেখানে যেরকমটা ছবি আপনারা সংসদে দেখলেন, এককাট্টা হয়ে প্রতিবাদ, সংসদকে অচল করা কেন? দেখুন, একটা আইন, এবং সেই আইন কঠোর হলে পরে সেখানে যে সংস্থানগুলো দেওয়া হচ্ছে, ঘটনা যাতে না ঘটে এবং যারা ঘটনা ঘটাবার জন্য সর্বত্র সময় তারা বসে রয়েছে, অর্থাৎ এই ধরনের এদেরকে তো দুষ্কৃতিকারী ছাড়ার কিছু বলার নেই, এরা সুযোগের সদ্ব্যবহার করছে, এরা বিভিন্ন আইনের ফাঁকফোকর জানতে পারছে এবং তারা তার সদ্ব্যবহার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তার গোটা পরিস্থিতি, তার আঁচ গোটা দেশে পড়ছে। আজকে এই আইন আনবার পেছনের যে যুক্তি, সেটা আমাদের কাছে স্পষ্ট। আজকে এই ককরোচ জনতা পার্টি যাদের আজকে উত্থান, এবং এই সিজেপি যারা আন্দোলন করলো 36টা দিন ধরে যন্তর মন্তরে, তারা তাদের বক্তব্যকে সামনে নিয়ে আসবার পর সরকার যখন অবিচল থাকলো তাদের জায়গায় দাঁড়িয়ে, যে হ্যাঁ অবশ্যই, কারণ দেশের এরা ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলা কারোর দায়, যাদের যাদের দায় বর্তায়, সেটা হচ্ছে যারা আজকে আইন প্রণেতা, তাদেরকে নতুনভাবে আইন করতে হবে, কঠিন এবং কঠোর আইন, যাতে এই ঘটনা বন্ধ করা যায়। কঠোর এবং কঠিন আইন আসলে পরেই এই সামগ্রিক প্রশ্ন ফাঁস, এই যে দুর্নীতি, তা বন্ধ হবে। কঠিন এবং কঠোর আইন বানানোর জন্য যখন নির্দিষ্টভাবে পরিস্থিতি সামনে আসে, যখন তার আইনকে সামনে নিয়ে এসে যখন সংসদে তার আলোচনা হয়, যখন তার আইন সামনে এনে যখন তার সংসদে পাশ করাবার জন্য বিরোধীদেরকে বলা হয়, তারা কেন বারবার বিক্ষোভের মধ্যে, বারবার তারা তাদের প্রশ্নের মধ্যে এই জায়গাগুলোকে নিয়ে আসছেন? সেটাই সব থেকে বড় প্রশ্ন। মাঠে নেমে কার্যকর করা এই আইন সব থেকে গুরুত্ব রাখে। 10 কোটি টাকা যেখানে জরিমানা আর 10 বছরের জেল, এটা শুনলে রক্ত গরম হয় ঠিকই, কিন্তু অতীত যা বলছে, যদি প্রশাসনিক সদিচ্ছা না থাকে, যদি ক্ষমতার অলিন্দে বসে থাকা অসাধু আমলাদের আড়াল করা হয়, তবে বিশ্বের কঠোরতম আইনও নিছক ওই প্রহসনেই পরিণত হয়। কিন্তু আজকে সরকার তা তো চান না। আজকের সরকার, সেই সরকারের সামনে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকার তো সরকারের কাজ করছে, পাশে দাঁড়াচ্ছে ছাত্রদের, কিন্তু ঠিক সেই জায়গাতেই প্রশ্ন উঠে যাচ্ছে বিরোধীদের যে রাজনীতি, যে রণনীতি, দেশের সর্বোচ্চ ক্ষমতার পীঠস্থানকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে খুব স্বাভাবিকভাবে এটা জানতে চায়, আইন পাশ করানোটা কোনো তো দয়া নয়, কাগজে কলমে কঠোর বিধান সেটা বানানো, সেটা তো সাধারণ মানুষ বা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আজকে তাদের পাশে দাঁড়ানো। 10 কোটি টাকার জরিমানা আর 10 বছরের সশ্রম কারাদণ্ড কাগজের পাতায় দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু অতীতে আমাদের যে ছবি আমরা দেখেছি, যদি প্রশাসনিক সদিচ্ছা না থাকে, যদি ক্ষমতার চেয়ারে বসে থাকা মাস্টার মাইন্ডদেরকে আড়াল করা হয়, তবে বিশ্বের কঠোরতম আইনও, যে প্রহসনের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই প্রহসনের দলিলে হয়তো পরিণত হয়। সরকারকে শুধুই বিল পেশ করে দায় সরিয়ে ফেলে চলবে না, সরকারকে আরো কঠোর হতে হবে। সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বলেছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট, যেখানে একদম দ্রুততার সহিত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাদের গ্রেপ্তারি হচ্ছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা, 3 মাসের মধ্যে দুর্নীতিবাজদের জেল, জরিমানা, তাদেরকে মুখোমুখি করে অপরাধীদের অসৎ সম্পত্তি অবিলম্বে তাদের থেকে কেড়ে নেওয়া, বুলডোজার দিয়ে বাজেয়াপ্ত করা। এটাই কিন্তু নন্দন নীলেকানির কমিশনের ডিজিটাল সিকিউরিটির সুপারিশ, যেন এটাই শুধু ফাইনালের লাল পিতা আটকে না থাকে। আমরা প্রত্যেকেই চাই এই ধরনের শক্ত আইন, যা দেশের ভবিষ্যৎ, তার গরিমাকে নষ্ট করছে, এই আইনের মাধ্যমে খুব স্পষ্টভাবে যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বাঁচানো যায়। এতে যতই বিরোধিতা আসুক, বিরোধীদের হয়তো বোঝানো আরও বেশি করে দরকার, সেই দায়িত্বটাও যাতে সরকার নেয়। পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, যা হবে ভারতের শিক্ষা ইতিহাসের বৈপ্লবিক সূর্যোদয়। আর যদি তা না হয়, তবে মনে রাখতে হবে, রাজপথ থেকে জেনজি আজ তাঁবু গুটিয়ে সাময়িক বিরতি নিয়েছে মাত্র, আন্দোলন কিন্তু শেষ হয়নি। সংসদ স্তব্ধ থাকতে পারে, ক্ষমতার অলিন্দে মুখ মোদির হতে পারে, কিন্তু এদেশের তরুণ সমাজ
আজ জেগে উঠছে। তরুণদের রক্তের সঙ্গে লাখো স্বপ্ন ভাঙার সঙ্গে আর খেলা করা যাবে না। খেলা এবার আগুন লেগেছে। আর যারা বিরোধিতা করছে, সরকার যখন তাদের পাশে থাকছে, সরকারের বিরুদ্ধাচারণ করে যদি বিরোধীরা এই জায়গায় কোনো রকম অসভ্যতামি করে, তাহলে পরে আবারও বলছি, যুব সমাজ তাদেরকেও হয়তো বুঝিয়ে দেবে। জেন জি তারা কিন্তু দেখছে পুরোটাই। আজকে আর সময় নেই, বিগ স্টোরি এখান থেকে শেষ করতে হচ্ছে আমাদেরকে। বিদায় নিচ্ছি। অন্যান্য সব খবরের জন্য আপনারা দেখতে থাকুন সিএন।